স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। দেখতে সব এক, আসলে কি এক তেমনি সব 500W রড এক না। BSRM এক্সট্রিম। আজ আমরা আলোচনা করছি সৌদি আরবে জনশক্তি রপ্তানি নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাইরের সভাপতি আবুল বাশার এবং সেন্টার ফর এনআরবি চেয়ারপারসন MS শাকিল চৌধুরী। জনাব চৌধুরী এবং জনাব বাশার, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব বাশার, আপনার কাছে প্রশ্ন যাওয়ার আগে আমি কয়েকজন দর্শকের প্রশ্ন নিয়ে নিই। অনেক দর্শক জানতে চাচ্ছেন, যেমন সবুজ খান, তুষার রয়, রাধাকান্ত সরকার, রিপন ইসলাম। ওনারা যাওয়ার আগে আমি কয়েকজন দর্শকের প্রশ্ন নিয়ে নিই। অনেক দর্শক জানতে চাচ্ছেন, যেমন সবুজ খান, তুষার রয়, রাধাকান্ত সরকার, রিপন ইসলাম। ওনারা সবাই শামীম ওনারা জানতে চাচ্ছে কীভাবে কার সাথে যোগাযোগ করতে হবে, কারা যেতে পারবে, এবং এখানে কোনো বাংলাদেশি নাগরিক হলেই হবে কিনা বা বাড়তি কোনো ভেদাভেদ আছে কিনা, এই বিষয়গুলো জানতে চাচ্ছে। আপনি যেটা উত্তর দেন। এক কথা হলো বাংলাদেশের নাগরিক হতে হবে, এটা তো অবশ্যই অবশ্যই, এটার বিকল্প অন্য কিছু নাই। আমরা বাংলাদেশের বাইরের লোক পাঠালে আমাদের বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি। আর এখানে সব ধরনের লোকে যেতে পারবে। আর যোগাযোগের জন্য আমরা গতকালকে মাত্র MOU স্বাক্ষরটা করলাম। আমরা আমাদের মন্ত্রণালয়ের সাথে বসবো, মন্ত্রী মহোদয় সহ আমরা সকল কিছু আলোচনা করে পদ্ধতিটা আমরা ঠিক করে নেব। এখনো পদ্ধতি, তবে প্রত্যেক লোকেই ডাটাবেসের মাধ্যমে যেতে হবে। ডাটাবেসের বাইরে কাউকে যাওয়ার, এই ডাটাবেসটা কখন হবে বা হয়েছে? অলরেডি শুরু হয়েছে। ডাটাবেসটা আমাদের মন্ত্রণালয়ের নিচতলায়, ওখানে ডাটাবেসের একটা সেন্টার। ঢাকাতে এই রেজিস্ট্রেশন হবে, বাইরে হবে না? হবে প্রত্যেক জেলায়, জেলা ভিত্তিক রেজিস্ট্রেশনটা হবে। কারণ ডাটাবেসে ছাড়া আমরা লোক নিতে চাই না, এই কারণে কেউ যেন দুর্নীতি করতে না পারে, যেহেতু আমাদের টাকা পয়সা দিতে হবে না। ডাটাবেস থেকে আমরা যদি লোকটা নিই, তার কোনো টাকা পয়সা দিতে হলো না, সে অভিযোগ করতে পারবে না আমি অমুক লোককে টাকা দিয়েছি। আমরা তো অলরেডি এই টকশো গুলার থেকে বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে জানিয়ে দিচ্ছি। আমি যে জিনিসটা আপনি জানতে চাচ্ছি, আমার মনে আমাদের দর্শক যে জিনিস জানতে চায় যে প্রতি মাসে আপনি 10,000 লোক নেবেন, রেজিস্ট্রেশন তো অনেক পড়বে, আপনি এই যে বাছাই প্রক্রিয়া সেটা কিভাবে করবেন? এটা আমাদের মাননীয় মন্ত্রী বা এখন যে পদ্ধতিতে চলছে সেটা লটারির মাধ্যমে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, যেন আমরা এখন প্রথমত আমরা নেব গৃহকর্মী এবং ড্রাইভার। আচ্ছা, এদের মধ্যে আমরা গৃহকর্মীগুলা সরকারের মিরপুর ট্রেনিং সেন্টার আছে, ওখানে আপনার 6 সপ্তাহ ট্রেনিং দিয়ে এরা প্রশিক্ষিত হচ্ছে। ওখান থেকে আমরা বাছাই করে ডাটা বেছে আসছে, বা ওখান থেকে আমরা আবার একজনের এগেনস্টে 3 জন সরকার আমাদেরকে দেবে, দিলে আমরা 3 জন থেকে যে কোনো একজন আমরা নেব। ড্রাইভারও সেম, প্রত্যেকের লাইসেন্স প্রমাণ করবে তার কত দিনের অভিজ্ঞতা আছে দেখতে। এখন এখানে একটা বয়সের সীমা থাকবে, বয়সটা হলো 40 বছর লাগবে। 40 বছরের নিচে হলে আপনার হাউস ড্রাইভারগুলো নেওয়া যাবে না। তো সে পদ্ধতিতে আমরা দেখে এবং সরকার এবং বাইরা বসে একটা আলোচনা করে মূল সিদ্ধান্তটা নেবে, কোন পর্যায়ে নিলে আমাদের সাধারণ জনগণ কোনো অসুবিধার সম্মুখীন হবে না এবং আমাদের দেশের জন্য, রাষ্ট্রের জন্য কোনো ক্ষতি হবে না, সেটা আমরা বিবেচনা নিয়ে। ধন্যবাদ জনাব বাশার, আপনার কাছে ফিরে আসবো। জনাব চৌধুরী, আপনাকে জানতে চাচ্ছি যে এই যে মানুষজন যাবে যারা, তারা আমরা বুঝতে পারছি একেবারে স্বল্প শিক্ষিত মানুষ, তাদের একটা ভাষা একটা বড় সমস্যা হবে, কালচার সমস্যা একটা হবে বড়। এইটার জন্য একটা বেসিক ট্রেনিং সেইগুলো কি পর্যাপ্ত আছে বলে বাংলাদেশের এই ট্রেনিংটা কিন্তু তারা যে আলোচনা, যে সৌদির যে টিম টেস্ট ছিল তাদের কিন্তু এখানে অনেকগুলো কথার মধ্যে কিন্তু এগুলো আছে। ভাষা সম্পর্কে একটা প্রাথমিক জ্ঞান তার থাকতে হবে, তার আইন কানুন সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, তার চলাফেরা, তার ওই পরিবারের সাথে যাদের সাথে থাকবে, এই পারিবারিক নিয়মবোধ শৃঙ্খলার মধ্যে থাকার যে বিষয়গুলো আছে, ইনিশিয়াল কাজগুলোর জন্য তাকে করতে হবে। আমি 2-3টে কথা আপনার খুব গুরুত্বপূর্ণ বলতে চাই। বিশেষ করে সাংঘাতিক ক্রেজ তৈরি হয়েছে দেশে। আপনি জানেন BMET অফিসের নিচে মানে হাজার হাজার লোক, আমাদেরকে কিন্তু সবাইকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে দর্শকদের জন্য আমি বলছি, আপনি যত যোগ্যতাই থাকুক, আপনি কিন্তু এই সীমার বাইরে যেতে পারবেন না, অনির্দিষ্ট লোক তো যেতে পারবে না। সুতরাং আপনাকে ওই সীমার মধ্যে যোগ্যতা থাকার পরেও ওর মধ্যেই যেতে হবে। এবং এই প্রক্রিয়াটা যেহেতু চালু হয়েছে, আমরা যদি স্বচ্ছতাটা রক্ষা করতে পারি, অনির্দিষ্টভাবে লোক যেতে পারবে। আমি আপনাকে ছোট্ট একটা তথ্য দিই, 2008 সালের একটা বছরে সৌদি আরবের লোক গেছে 1,32,000 এক বছরে। এরপরে প্রতি বছর 8-10 হাজার করে, বাকি 6 বছরে গেছে 80,000 বন্ধ করার পরে, বাকি 6 বছরে গেছে 80,000, আর 1 বছরে গেছে 1,32,000। সৌদি মন্ত্রী বলেছেন গত বছরই তারা 13 লক্ষ ভিসা ইস্যু করেছেন এই কাজের লোকের জন্য। এই বছরে আমরা ধারণা করছি, উনাদেরও হয়তো ধারণা আছে, আমাদের তথ্য অনুযায়ী 15 থেকে 18 লক্ষ লোক সৌদি আরবের তাদের লাগবে, কারণ তারা অনেক রকমের প্রজেক্ট ডেভেলপ করছে, ইনফ্রাস্ট্রাকচারে যাচ্ছে, গৃহকর্মী ছাড়াও। গৃহকর্মীটা দিয়ে আমরা শুরু করব। আমাদের অন্যান্য স্কিল যেগুলো আছে, যেমন এই যে ড্রাইভার আছে বা এই যে কনস্ট্রাকশন ওয়ার্ক, স্কিল, IT, এগুলো লাগবে প্রচুর।
এখানের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ধন্যবাদ। আমি জাস্ট ছোট্ট একটা জিনিস জানতে চাচ্ছি যে আমাদের দর্শক জানতে চাচ্ছে আগের ফিঙ্গার থাকলে কি করা উচিত? আমি ঠিক বুঝতে পারছি না প্রশ্নটা কি। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বোধহয় সে রেজিস্ট্রেশন করেছে ওই প্রসেস থেকে, তার মানে সে প্রসেসে আছে। আচ্ছা, প্রসেস আছে, ওখান থেকে নেওয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা নিরাপত্তার কথা বলছিলাম যে আমাদের দেশে অনেক শ্রমিকরা অনেক সময় হ্যারাসমেন্টের সম্মুখীন হয়। এইখানে রিপোর্ট করার ব্যবস্থা কি রেখেছেন যাতে একজন শ্রমিক কোনো রকম সমস্যার সম্মুখীন হলে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাতে পারে? আমরা আমাদের মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নিয়েছে এবং কিছুদিন আগেও বিভিন্ন দেশে গৃহকর্মী যাচ্ছিল। আচ্ছা, সেখানে আমরা আমাদের দেশের মান সম্মানের কথা চিন্তা করে, মা বোনদের ইজ্জতের প্রশ্ন চিন্তা করে প্রত্যেকেই কিন্তু আমাদের মন্ত্রণালয়ের বিএমইটি থেকে একটা করে মোবাইল দিয়ে দিয়েছেন এবং দূতাবাসের নাম্বারগুলো তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা। কোনো সমস্যার যদি সম্মুখীন হয়ে থাকে আমাদের দূতাবাসের সাথে যোগাযোগ করার জন্য প্রত্যেককে বলা হয়েছে। জনাব চৌধুরী, আপনার কি মনে হয় দূতাবাসের এই যত ক্ষমতা আছে এত না, গুরুত্বপূর্ণ কাজ করা? আমি বলি এর মধ্যে আমরা আরেকটা জিনিস করতে চাচ্ছি। আমরা যখন সৌদি আরবের এই গৃহকর্মীর কাজটা আরম্ভ করতে যাব, আচ্ছা। তখন লোক যাওয়া শুরু হলে আমাদের মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে আমরা দূতাবাসে একটা মনিটরিং সেল আমরা নিজেরা। ধন্যবাদ জনাব চৌধুরী, আমার হাতে সময় একটু বেশি নেই। এই শেষ কথা যিনি উনি যেটা বলেন, বায়রা, সরকার, মিশন, এক্সপার্টস যারা এই বিষয়গুলো নিয়ে কাজকর্ম করেন তাদের নিয়ে একটা মনিটরিং সেল করা উচিত। এইটার জন্য ফান্ডিং দরকার হলে এই যে কল্যাণ তহবিলে কিন্তু অনেক টাকা আছে, মানে আমরা জানি এই টাকা থেকে দরকার হলে সরকার সহায়তা করতে হবে। এটা একটা অর্থনৈতিক খাত, এটাকে প্যাট্রোনাইজ করবার জন্য সরকারকে খুবই মনোযোগী দিতে হবে, আমাদের সকলকে উৎসাহ রাখতে হবে এবং সততাটা বজায় রাখতে হবে। জনাব চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ, জনাব বাশার আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় সর্বজনা শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে এই নিয়ে আমরা আবার কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।